দেশীয় গ্লো বায়োটেকের করোনা টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আবেদন। কোভিডের লাগাম টানতে ব্রিটেনে আজ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা। গভীর বঙ্গোপসাগর থেকে তোলা মাটিতে গড়ে উঠছে 50,000 একরের বেশি নতুন ভূমি। দেশের সবচেয়ে বড় শিল্পনগরীতে মাথা তুলবে কয়েক হাজার শিল্প কারখানা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। শুরুতেই স্প্যানিশ সুপার কাপের খবর, পারলেন না লিওনেল মেসি। শিরোপার জন্য অপেক্ষা আরও লম্বা হলো বার্সেলোনার। কাতালানদের 3-2 গোলে হারিয়ে আসরের তৃতীয় শিরোপা জয় করল অ্যাথলেটিকো বিলবাও। মেজাজ হারিয়ে বিতর্কিত আচরণে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছেন, তাদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে আর বিবেচনায় আনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারা জয়ী হন কিংবা পরাজিত হন, পরবর্তী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন না এবং দলের গুরুত্বপূর্ণ কোনো পদ তারা পাবেন না। আসলে বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করেছে। কর্মীরা ভোট দিতে চাইলেও মাঝ দুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের এখনো তাড়া করে। এদিকে কেন্দ্র দখল করে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে রাজধানীর শাহজাহানপুরে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসভবনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। পৌরসভা নির্বাচন গতকাল হয়ে গেল, প্রত্যেকটি নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই তারা দখল করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, এমনকি খুন পর্যন্ত হয়েছে। জানেন, একজন সিরাজগঞ্জে একজন কমিশনার, তিনি প্রায় 85% ভোট পেয়ে জিতেছেন, তাকে হত্যা করা হয়েছে। এরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলের শাসন ব্যবস্থাকে পোক্ত করার জন্য। পৌর নির্বাচনে অংশগ্রহণমূলক হয়নি, কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যে জাতি হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল দুপুরে কুষ্টিয়ায় গৃহহীনদের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, তারপরেও যদি কোনো কমিশনার বলেন যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি, এটা তো আমি তো কালকে দেখলাম যে এই কমিশনের বক্তব্য আর বিএনপির মহাসচিব বা বিএনপি নেতার বক্তব্যের মধ্যে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না। দেশবাসীর অনুরোধ থাকবে যে কোনো কমিশনের উচিত নয় কোনো দলের মুখপাত্রের ভূমিকায় তাদের কথাবার্তা বলা বা কাজ করা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, বসুরহাট পৌর নির্বাচন থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের শিক্ষা নেওয়া উচিত। গতকাল সকালে পৌরসভা কার্যালয়ে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পর্কিত থাকতে নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের নেতারা তো কাজ করে না, এরা বসির তেল মারে, ঢাকা বসে নেতাদের, বড় নেতাদের তেল মারে। এরা কি এলাকার সাথে সম্পর্ক আছে? এরা ভোটের সময় আসলে কিছু কিছু নেতারে তারা টাকা পয়সা দিয়া আপনার এই যে নমিনেশনটা নেত্রীকে সুপারিশ করবেন। মাহবুবুল হানিফ সাহেব, আপনি কোম্পানিগঞ্জের নির্বাচন থেকে শিক্ষা নিন। চলচ্চিত্র শিল্পকে হারিয়ে যেতে দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এ খাতের উন্নয়নে 1000 কোটি টাকার তহবিল করা হচ্ছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় 31 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে 26 ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 দেয়া হয়।
শুরুতে সাদা কালো, এরপর রঙিন হয়ে বাংলাদেশি চলচ্চিত্রও এখন নির্মিত হচ্ছে ডিজিটাল ব্যবস্থাপনায়। শিল্পী কলাকুশলীদের অনুপ্রাণিত করতে প্রতি বছরের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়ার আয়োজন করল সরকার। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘটা করে দেয়া হয় 2019 সালের চলচ্চিত্র পুরস্কার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবছর বিশেষ অবদান রাখায় 31 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সরকার প্রধান বলেন, চলচ্চিত্র শিল্পকে কোনো মতেই বিলীন হতে দেয়া হবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ এখন ডিজিটাল যুগ। এটা শুধু আমার দেশে না, আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি। চলচ্চিত্র শিল্পের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন শেখ হাসিনা। উপজেলা বা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে চলচ্চিত্র, কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই 1000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব, অল্প সুদে এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে, যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশীয় গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে আবেদন করা হয়েছে। গতকাল দুপুরে সিআরও লিমিটেডের মাধ্যমে বিএমআরসিতে এই আবেদন জমা দেওয়া হয়। গ্লোব বলছে, অনুমোদন পেলে শিগগিরই মানবদেহে প্রয়োগ করা হবে এই টিকা। তবে কবে নাগাদ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে টিকা সেটি এখনও না জানালেও সফলভাবে প্রক্রিয়া শেষ করতে চায় প্রতিষ্ঠানটি। প্রাণীদেহে প্রথম ধাপের সফলতার সুসংবাদ জানানোর প্রায় 6 মাস পর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে বঙ্গোভ্যাক্স। রোববার সকালে সিআরও লিমিটেডের মাধ্যমে বাংলাদেশি গবেষকদের উদ্ভাবিত করোনার টিকা বঙ্গোভ্যাক্সের ইথিক্যাল ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নিয়ে বিএমআরসিতে আসে গ্লোব বায়োটেকের দল। এ সময় উপস্থিত ছিলেন গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ, সিও ডক্টর কাকুন নাগ, প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডাক্তার আসিফ মাহমুদ সহ রিসার্চ টিমের অন্যান্য সদস্যরা। দুপুর 12:30টার দিকে বিএমআরসিতে জমা দেয়া হয় আবেদন। এরপর গণমাধ্যমে কথা বলেন তারা। বলেন, অনুমোদনের পর 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়ালে যেতে পারবে বঙ্গোভ্যাক্স। সায়েন্টিফিক্যালি আমরা আগাচ্ছি এবং সায়েন্টিফিক্যালি যখন এটা অ্যাপ্রুভড হবে তখনই সেফটি, ইমিউনোজেনিসিটি এগুলো সব কিছু দেখেই আমরা মানবদেহে এটাকে প্রয়োগ করব। সমন্বিত 2টি ধাপে শতাধিক স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। তবে তার আগে প্রত্যেকের জন্য করা হবে স্বাস্থ্য বীমা। ঢাকার ভেতরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চলবে টিকার পরীক্ষামূলক প্রয়োগ, যাতে রেগুলেটরি অনুমোদনের জন্য বিলম্ব না হয়। কারণ এখানে আমাদের বুঝতে হবে আমরা একটা প্যান্ডেমিক ফেস করছি। আমি আজকে ফেজ 1 শেষ করলাম, আবার 3 মাসের ফেজ 2 ধাক্কায় গেলাম, 6 মাস লাগলো, সময় নষ্ট হবে। সেজন্য আমরা চাচ্ছি যে ফেজ 1 ফেজ 2 আমরা একসাথে অনুমোদন নিব, কিন্তু অবশ্যই প্রোটোকলে বলা ছিল ধাপে ধাপে করা হবে। আমরা আসলে ওনাদের সাজেশন, প্রোটোকলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে ঢাকাতে এই ট্রায়ালটা হবে। এটা হসপিটালে তো অবশ্যই হবে, কিন্তু কোনো সরকারি হাসপাতালে না। সিআরওর একটা ক্লিনিক্যাল সাইট আছে, সেই সাইটে হবে। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পুরো প্রক্রিয়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলে জানায় গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের যে ডোজ সেটা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে রেগুলেটরদের উপস্থিতিতেই হতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ব্যাচগুলি সেগুলি কিন্তু এখন আমরা শুরু করিনি। তবে এ বিষয়ে কোনো কথা বলেনি বিএমআরসি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোভ্যাক্স মানবদেহে প্রয়োগে নীতিগত অনুমোদনের ক্ষেত্রে সবার আগে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার কথা ভাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গ্লোবের সক্ষমতা কতটুকু সেই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে গ্লোবের ভ্যাকসিন অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। মানবদেহে প্রয়োগের জন্য নৈতিক অনুমোদন পেতে দেশীয় ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের আবেদন এখন বিএমআরসির টেবিলে। এ পর্যায়ে প্রথম 2 ধাপ আলাদা করলেও অনুমোদন একই সঙ্গে চেয়েছে গ্লোবের সিআরও বাংলাদেশ। প্রথম ধাপে মানবদেহে প্রয়োগে দেখা হবে এর নিরাপত্তার বিষয়টি, অর্থাৎ মানবদেহে এই ভ্যাকসিন কি প্রতিক্রিয়া করে সেই বিষয়টি। পরের ধাপে দেখা হবে কাঙ্ক্ষিত ফল পেতে কি মাত্রায় কতটা ডোজ প্রয়োগ করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায়ে নৈতিক অনুমোদন পেতে সবার আগে দেখতে হবে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা, তারপর বিবেচনায় রাখতে হবে গ্লোবের সক্ষমতা। প্রস্তাব অনুযায়ী বিবেচনা করা হবে যে আসলে মানবদেহে ওনারা যে ঝুঁকি হচ্ছে সেটুকু ওনারা যুক্তিসঙ্গতভাবে নিচ্ছেন কিনা এবং সেটা মূল্যায়নের বন্দোবস্ত আছে কিনা এবং সেই ঝুঁকি রিড্রেস করার ব্যবস্থা ওনাদের সামর্থ্য এবং ব্যবস্থা আছে কিনা, এই ব্যাপারটাই মূল। ভ্যাকসিন যেন দেশের বাইরেও গ্রহণযোগ্যতা পায় সেই বিষয়টিও নজর দিতে হবে। এটা কয়েক সপ্তাহ তো লাগবেই, এটা ফুললি পুরো রিড করতে হবে, রিড করার ইন বিটুইন দ্য লাইন্স, ইভেন ইন বিটুইন দ্য ওয়ার্ডস গিয়ে এটাকে দেখতে হবে যে এটা মানুষের জন্য নিরাপদ এবং হিউম্যান রাইটস ওখানে ভায়োলেটেড হয়নি। আমাদের আশা থাকবে যে এটা অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ একটা প্রোটোকল হতে হবে এবং বিএমআরসিকে ওর অ্যাসাইন্ড রোল, এটা অ্যাসাইন্ড রোল, এটা আর কেউ করতে পারে না, এটা বিএমআরসির কোনো বিকল্প সংগঠন নেই। তাহলে বিএমআরসিকে অবশ্যই জাতীয় প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটাকে এক্সপেডিট করার কথা চিন্তা করতে হবে। এরই মধ্যে ট্রায়ালের জন্য ভ্যাকসিন প্রস্তুত করতে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে আজ থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। করোনার দ্বিতীয় থাবায় বিপর্যস্ত ব্রিটেনের সাথে আগে থেকে অর্ধ শতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা কমপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি। We will also temporarily close all travel corridors. তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্রিটেনবাসী আছেন। হঠাৎ করে এরকম তড়িৎগতিতে একটা সিদ্ধান্ত এইসব বহির্বিশ্বে যেরকম যে ব্রিটেনবাসীরা অবস্থান করছেন তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হতো এবং এতে মেন্টাল ওয়েলবিং এবং ফ্যামিলির উপর একটা অ্যাডভার্স ইমপ্যাক্ট এসে পড়তো। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের 5 দিন পর নেগেটিভ রেজাল্ট আসে। করোনার তাণ্ডবে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। প্রতি 30 সেকেন্ডে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হঠাৎ করেই আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দেশটির হেবেই, হেইলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে গেল কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে চলমান টিকা কর্মসূচির মধ্যেই আরও অবনতি হয়েছে ইউরোপের করোনা পরিস্থিতির। বিশ্বের বিভিন্ন দেশে গণহারে চলছে টিকাদান কার্যক্রম, তবু থেমে নেই সংক্রমণ। প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যেখান থেকে ভাইরাসটির সূত্রপাত, করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে সেই চীনেও। দেশটিতে কিছুদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। গেল ডিসেম্বরে যেখানে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল 300-র মতো, সেখানে জানুয়ারির প্রথম থেকেই তা বেড়ে দ্বিগুণ হয়। সবশেষ গেল 3 দিনে দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছে 1000-এর বেশি। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে হেবেই প্রদেশে। এছাড়াও সংক্রমণ বাড়ছে রাজধানী বেইজিং সহ হেইলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসন। বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যাও। আমি 6 দিন হলো এখানে কোয়ারেন্টিনে আছি। এখানকার ব্যবস্থাপনাও বেশ ভালো। আশা করছি শিগগিরই আমরা করোনাকে বিদায় দিতে পারবো। প্রথম যখন উহানে করোনা ছড়িয়ে পড়ে তখন এই হেবেই জনগণ তাদের পাশে ছিল। আমি আশা করব এবার উহানের মানুষও হেবেই এর জনগণের পাশে থাকবে, সহায়তা হাত বাড়িয়ে দেবে। এদিকে টিকা কার্যক্রম চললেও কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে ইউরোপেও। রাশিয়ায় রোববার একদিনে মারা গেছেন প্রায় 500, আক্রান্ত হয়েছেন 23,000-এর বেশি। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। রোববার একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 150। অন্য কর্মকার, সময় সংবাদ।
ভোরের সময় আরও থাকছে। চুক্তির 3 বছরে মিয়ানমারে ফেরেনি একজন রোহিঙ্গাও। চীনের উদ্যোগে কাল বসছে ত্রিপক্ষীয় বৈঠক। বর্ষার আগেই প্রত্যাবাসন শুরুর আশা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় মাঝ নদীতে আটকে আছে 4টি ফেরি। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, আফজাল, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তেটা আসলে পাটুরিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে এই পাটুরিয়া ঘাটে, এবং দৌলতদিয়াটা অবস্থা একই। তো অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আজকে রাত ঘাট কর্তৃপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে, রাত 10টা থেকে কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল, কিন্তু রাত যখনটা আসলে 12টা তখন কিন্তু ঘন কুয়াশার কারণে আসলে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষকে আমাকে জানিয়েছে যে আসলে রাত 12টার সময়টা যখন নদীর চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না, তখন কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু এই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে এই বছরের মধ্যে সবচেয়ে যে তীব্র যে কুয়াশা তা কিন্তু এখন রয়েছে। সেই ক্ষেত্রে এখন কিন্তু এই যে পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জের সর্বত্রই কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। সেই ক্ষেত্রে তীব্র শীতে 56টি যানবাহন নিয়ে ছোট বড় 4টি ফেরি পাটুরিয়া দৌলতদিয়া পদ্মা নদীর মাঝে কিন্তু আটকে রয়েছে। এইটা তীব্র শীতের ভিতরে সেই ক্ষেত্রে আসলে যাত্রী এবং শ্রমিকরা কিন্তু এটা চরম একটা দুর্ভোগ পোহাচ্ছে। আসলে মাঘের যে শীত তা কিন্তু আসলে না অনুভব করলে আসলে বোঝানো সম্ভব না। সেই ক্ষেত্রে কিন্তু আসলে তীব্র শীতে এখন কনকনে শীতে কিন্তু আসলে যাত্রী, শ্রমিক, শিশু, নারী সহ কিন্তু এখানে দুর্ভোগ পোহাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে যে আসলে দীর্ঘক্ষণ সেই রাত 12টার থেকে কেউ আছে 10টার থেকে এই ঘাট এলাকায় কিন্তু এই ঘাটটুকু পাওয়ার জন্য অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে যানজটের সৃষ্টি হয়েছে, কখন যে এই কুয়াশার মাত্রা কমে আসবে তা কিন্তু আসলে কেউ জানে না। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে কুয়াশার মাত্রা একটু কমে আসলেই তারা আসলে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল চালানোর আসলে সার্ভিসটি পরিচালনা করতে তারা চেষ্টা করবে। তবে এটা আজকে কখন নাগাদ শুরু হবে তা কিন্তু আসলে অজানা। সেই ক্ষেত্রে কিন্তু আসলে 10 গজের বেশি কিন্তু এই কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যে দৌলতদিয়া প্রান্ত, যে সবজিবাহী আসলে মালবাহী ট্রাকগুলো রয়েছে, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা জানিয়েছে আসলে সেখানে তারা কিন্তু আটকে রয়েছে। যেমনটা রাজধানীতে যে নিকটবর্তী রাজধানীর নিকটবর্তী জেলা হওয়াতে এবং কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে একজ জেলার যে সবজিবাহী অথবা কাঁচা মালবাহী যে রাতের দিকে যে যানবাহনগুলো আসে তাগুলো কিন্তু পার হতে না পারায় তারা কিন্তু লস হবে বলে তারা সম্মুখীন করছে, এবং কি দীর্ঘক্ষণ যদি তারা আটকে থাকে তাহলে কিন্তু এখানে আসলে তাদের যে কাঁচা মাল রয়েছে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। সব কিছু মিলিয়ে দুর্ভোগ একটা চরম আকার ধারণ করেছে। একদিকে কুয়াশার কারণে কিন্তু ফেরি চলাচল বন্ধ, অন্যদিকে তীব্র শীত অনুভূত হচ্ছে। সব কিছু মিলিয়ে মানিকগঞ্জের আসলে যারা এই ঘাট কেন্দ্রিক রয়েছে, শ্রমিক রয়েছে, অনেকে তো শীত বস্ত্রের অভাবে রাতে তো তারা ঘুমাতেই পারেনি, অন্যদিকে কিন্তু শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু আসলে তীব্র শীতে কিন্তু কষ্ট করছে। তো আসলে যারা আসলে দুস্থ অসহায় রয়েছে জেলাবাসী, তাদেরও কিন্তু পর্যাপ্ত আসলে শীত বস্ত্র
এটা আসলে প্রদান করা হয়নি। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছে আসলে এই সময় যেন কোনো নারী, শিশু, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যেন ঘর থেকে না বের হয়, কারণ একদিকে করোনা, অন্যদিকে কিন্তু এই ঠান্ডাজনিত রোগে তারা আক্রান্ত হতে পারে। এই পরামর্শই তারা দিচ্ছে। এই ছিল আমার কাছে আফজাল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে ৩১,০০০ একর একেবারেই নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত ২০,০০০ একর নতুন ভূমি। এভাবে সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ শিল্পনগর। এখানে গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নূর জামান আতিকের ক্যামেরায় কমলদের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। মাত্র ২ বছর আগে ৫০০ একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ প্রকল্পের, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরেশ্বরের উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত ৪০০ ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে ৪,০০০ শ্রমিক। এই ৪,০০০ শ্রমিক দিনরাত ২৪ ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু শিল্পনগরে। সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে ১২০০ একর, সংস্থা হিসেবে ব্যবসাকে ১১৫০ একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে ৫০০ একর করে জায়গা। একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলো ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করব। আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে ১১টি ইকোনমিক জোন ২০২৩ সালে উৎপাদনে যাবে। দ্বিতীয় পর্যায়ে ২০৩০ সালে ২৮টি এবং ২০৪১ সালে সবগুলি ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কথা ছিল প্রতি সপ্তাহে মিয়ানমারে ফিরে যাবেন ১৫০০ রোহিঙ্গা। সেই হিসেবে চুক্তির ২ বছরের মধ্যে ফিরে যাবে সব রোহিঙ্গা, কিন্তু ৩ বছর পর ফেরেনি একজনও। এ অবস্থায় নতুন করে করণীয় ঠিক করতে কাল ভার্চুয়ালি বসছে ত্রিপক্ষীয় বৈঠক। চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এ বৈঠক নিয়ে আশাবাদী কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী বর্ষার আগেই শুরু করতে হবে প্রত্যাবর্তন। এহসান জুয়েলের রিপোর্ট। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর ৩ মাসের মাথায় মিয়ানমারের রাজধানী নাইপিদোতে হয় দুই দেশের চুক্তি। সেই অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা রোহিঙ্গাদের ফিরে যাওয়া। কাগজপত্র যাচাই শেষে ওই বছরের ১৫ই নভেম্বর এবং ২০১৯ সালের ২২ আগস্ট ২ দফা আনুষ্ঠানিক ঘোষণার পরও শুরু হয়নি রোহিঙ্গাদের ফেরত পাঠানো। এখন পর্যন্ত ৬ দফায় মিয়ানমারের কাছে ৮,৩৫,০০০ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে যাচাই বাছাই করে ৪৬,০০০ রোহিঙ্গার তালিকা ফেরত পাঠালেও সে তালিকায় এক পরিবারের একজন আছেন তো অন্যজন নেই। এ অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের বৈঠকে মধ্যস্থতা করছে চীন। মিটিংয়ে যদি দেখা যায় যে না, এটা গতানুগতিক আগের মতনই হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের উপর তো প্রেশার বাড়বেই, তার সাথে চীনের উপরেও প্রেশারটা বাড়বে। সেটা চীন কেন নিতে চাইবে? তো সেই জায়গায় আমার মনে দৃষ্টি দেখা দরকার যে আসলেই বড় ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা। চীন যদি এই রোডম্যাপে অংশীদার হয় যে আগামী সময় নেই, যে ৩ বছরের মধ্যে এই ৮ লাখ লোককে ফেরত নেওয়া হবে এইভাবে,
শুরু হবে অমুক সময়, তারপরে এই পর্যায়ে প্রতিদিন এইরকম লোক যাবে এবং 8 লাখ লোক এতদিনে চলে যাবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে মিয়ানমারকে কতটুকু রাজি করানো যায় তার অনেকটাই নির্ভর করে দেশটির উপর চীন কতটা চাপ তৈরি করে। বাস্তবতা হলো এখন পর্যন্ত রাখাইনে পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এই অবস্থায় রোহিঙ্গাদের একটি দলকে রাখাইন পরিদর্শনের ব্যবস্থা করতে নাইপিদোকে প্রস্তাব দেবে ঢাকা। এর ফলে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের ব্যাপারে আত্মবিশ্বাস তৈরি হবে বলে আশাবাদী বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে মাসের পর মাস ঘুরেও পাসপোর্ট পাচ্ছেন না প্রত্যাশীরা। তাদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এই অবস্থায় চলছে দীর্ঘদিন ধরে। তবে কর্তৃপক্ষের দাবি, ঢাকার প্রধান কার্যালয়ে প্রিন্টিং কাগজ সংকটের কারণে সমস্যা হচ্ছে। আর পুলিশ বলছে দালাল চক্রকে ধরতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। গত বছরের 12 নভেম্বর জরুরি ভিত্তিতে পাসপোর্ট করতে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন কালকিন উপজেলার দক্ষিণ ভাউতলি গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল ব্যাপারী। ৬,৯০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দালাল চক্রকেও দিয়েছেন বাড়তি অর্থ। নিয়ম অনুযায়ী গত 23 নভেম্বর পাসপোর্ট হাতে পাওয়ার কথা থাকলেও একাধিকবার অফিসে এসে তিনি ফিরেছেন খালি হাতে। এ পর্যন্ত 2 মাস হতে চলতেছে, আমি পাসপোর্ট এখন থেকে পাইতেছি না। আমি এ পর্যন্ত 5 বার অফিসে এসে ফেরত গেছি, পাইতেছি না। দালালে যদি আমি এখন 5,000 টাকা দিই, সে 2 দিনের মধ্যে আইনে দিবে, কিন্তু অফিস থেকে তারা বলতে পারতেছে না কবে দিবে। শুধু সোহেল ব্যাপারী নন, তার মতো শত শত মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এজন্য পাসপোর্ট পেতে ঘুরতে হচ্ছে মাসের পর মাস। দীর্ঘদিনেও পাসপোর্ট না পাওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আমারটা প্রায় 6-7 বার করে বাইর করে দিচ্ছে, কাগজটা কাজ হয় নাই। তখন এক আনসার সদস্য 1200 টাকা দেওয়ার পরে এই কাজটা যেমন আমি সম্পূর্ণ করতে পারলাম। এত হয়রানি হয়েছে আমি যা ধারণার বাইরে। 4 মাস হয়ে গেছে, তো এখন তিনি সবাই প্রিন্টিং এ গেছে, মেসেজ দিতে হবে, দিতে হবে, অমুক তমুক ঘুরাইতে আছে। তবে কর্তৃপক্ষের দাবি, প্রধান কার্যালয়ে প্রিন্টিং জটিলতায় পাসপোর্ট আসতে দেরি হলেও জেলার আঞ্চলিক অফিসে নেই কোনো সমস্যা। আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আবেদনপত্র জমা দিচ্ছি, ডিউ টাইমে পুলিশ তদন্ত পাঠাচ্ছি, তদন্ত আসলে আমরা ঢাকায় প্রিন্টিং সেকশনে পাঠাচ্ছি। মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রায় 5,000 পাসপোর্ট ঢাকায় আটকে আছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে এমআরপি পাসপোর্টের সংখ্যাই বেশি। সময় সংবাদ, মাদারীপুর। অবশেষে পুরানো গাড়ি আমদানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার। তাই নতুন নীতিমালায় আনা হয়েছে সংশোধনী। তবে দেশেই গাড়ি তৈরির লক্ষ্য থেকে পিছু হটেনি শিল্প মন্ত্রণালয়। এজন্য আসছে বাজেটেই বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার। ব্যবসায়ীদের আশঙ্কা, এই উদ্যোগে ধস নামবে গাড়ি বিক্রিতে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আয়ের সংকট আর বিনিয়োগ সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে সমানভাবে। জুবার ফয়সালের রিপোর্ট। গত 1 দশকে দেশের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার, যার প্রায় 90%ই আমদানি করা রিকন্ডিশন জাপানি গাড়ি। এই অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020-এর খসড়া প্রস্তাবনায় গাড়ি আমদানি বন্ধের কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। ব্যবসায়ীদের দাবি আমলে নিলেও গাড়ি তৈরির বিষয়টিকে বহাল রেখেই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। গাড়ি উৎপাদন শুধু সরকারি খাতে না, বেসরকারি খাতে ওইটা যদি কেউ আগ্রহী হয় তাকেও দেওয়া। আমরা অদূর ভবিষ্যতে এখানে লেবার চিপ, আমাদের এখানে লাইট ইঞ্জিনিয়ারিং এর একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা তো বাইরে গাড়ি এক্সপোর্ট করব। সরকার সিদ্ধান্ত বদলালেও শুল্ক কর না কমালে ঠেকানো যাবে না রিকন্ডিশন গাড়ির বাজারে ধস, এমন আশঙ্কা আমদানিকারকদের। সিকিউরিটি বা স্কিরি যদি আনে করে, দেখা যাবে 10 জনে আনবে বা 20 জনে আনবে, তা সেই 10 জন 20 জন মানুষ কিন্তু মনোপলি ব্যবসা করবে। গভর্নমেন্ট রাজস্ব হারাবে। তাকে সুবিধা দিল 10% শুল্ক কর, আমার জন্য 130%, তাহলে তো আমরা মারা যাব। এইটা আমরা কোনোদিনই সমর্থন করতে পারি না এবং এটা বাজারের জন্য সহায়ক নয়। অর্থনীতিবিদরা চান করোনাকালে সর্বাধিক গুরুত্ব দেয়া হোক রাজস্ব আয় ও বিনিয়োগ সুরক্ষায়। এটাকে একটা ভালো উদ্যোগই মনে করি। তারপরে এটা যারা পুরাতন গাড়ির ব্যবসা করতেছে তাদেরও একটা বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের সুরক্ষার বিষয় আছে।
তো সেটি নিশ্চয়ই সরকার মাথায় রাখবেন। গেল অর্থ বছরে 16,000 গাড়ি নিবন্ধিত হলেও করোনার কারণে এবছর তা নামতে পারে 10,000-এ। বারভিডার 9 শতাধিক প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি বিক্রি থেকে প্রতি অর্থ বছরে গড়ে প্রায় 4,500 কোটি টাকা রাজস্ব পায় সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবছরই হবে বইমেলা, তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি। গতকাল দুপুরে বাংলা একাডেমির সম্মেলন কক্ষে বইমেলা নিয়ে লেখক প্রকাশকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে 3টি সম্ভাব্য তারিখ জানিয়ে প্রস্তাবনা দেবে বাংলা একাডেমি। অন্যদিকে প্রকাশকরা মনে করছেন মার্চের প্রথম দিকেই বইমেলার আয়োজনই হবে সবচেয়ে যুক্তিযুক্ত। এবছর বইমেলা হবে কি হবে না এই নিয়ে দোলাচলে যখন সবাই, তখন বাংলা একাডেমির সম্মেলন কক্ষে লেখক প্রকাশকদের সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর বৈঠক। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি নিশ্চিত করেন, ভার্চুয়ালি নয়, বইমেলা হবে উন্মুক্ত প্রান্তরে। বইমেলা সরাসরি হবে, তো সময়টা আমরা এখন নির্ধারণ করতে পারিনি। সময় নির্ধারিত হলে তখন আমরা আমাদের কাজ শুরু করব। প্রধানমন্ত্রীর কাছে সম্ভাব্য 3টি তারিখ 20 ফেব্রুয়ারি, 7 মার্চ ও 17 মার্চের প্রস্তাবনা দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 3টা সম্ভাব্য তারিখ সহ একটা ওপেন প্রস্তাব পাঠানো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। 20 তারিখ থেকে শুরু হওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারের উপরে, তার সম্মতির উপরে। প্রকাশকরা বলছেন 7 মার্চই হতে পারে সবচেয়ে যথাপযুক্ত। ফেব্রুয়ারি মাসে শুরু করা যায় তাহলে খুবই ভালো, যদি সেটা কোনো ক্রমে সম্ভব না হয় তাহলে 7 মার্চের পরে যেন না হয়, 7 মার্চের মধ্যে বইমেলাটি শুরু করতে। বইমেলা স্থগিত হবে বা বইমেলা হবে না এরকম কোনো চিন্তাভাবনা আমরা এখনো করছি না। আমরা আশাবাদী অবশ্যই বইমেলাটি হবে। সব অনিশ্চয়তা কাটিয়ে বইমেলা হোক আপন রীতিতে। বাংলা ও বাঙালির এই মহা উৎসব সম্মিলিত মানুষের শুভ প্রত্যয়ের ক্ষণ হবে, এমনটাই সবার প্রত্যাশা। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে উত্থাপিত 108টি অভিযোগ তদন্তে রোববার ক্যাম্পাস ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির 3 সদস্যের কমিটি। তবে ভিসি তদন্ত কমিটির সঙ্গে দেখা করেননি। ভিসি বিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন, অপর 2 সদস্য ডক্টর ফেরদৌস জামান ও দুর্গারানী সরকার ক্যাম্পাসে আসেন। অভিযোগ ওঠা 73 কোটি 83 লাখ টাকার 3টি প্রকল্প পরিদর্শন করেন। এরপর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, প্রকল্পগুলোর পরিবর্তনের অভিযোগ সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে ইউজিসিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যত্যয় ঘটেছে বলে বিভিন্নভাবে জানা গিয়েছে, তা আমরা এগুলো দেখছি, দেখে তারপর আমরা আমাদের অবজারভেশন, প্রতিবেদন, বাস্তব যে চিত্রটা সেটা আমরা জানাবো। ভিসি কলিমুল্লাহ এদিনও ক্যাম্পাসে আসেননি। কমিটির সদস্য ডক্টর ফেরদৌস জামান বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখে হতাশা প্রকাশ করেন। ওনার ক্যাম্পাসে উপস্থিতি এটা সবাই আপনাদের মতো আমাদেরও কাম্য। ভিসির বিরুদ্ধে 108টি অভিযোগের প্রামাণ্য তদন্ত কমিটির কাছে দেয়া হয়েছে। বিদ্যালয়ের কয়েকটি বিভাগের প্রধানের দায়িত্ব তিনি আইন লঙ্ঘন করে বা নীতি বহির্ভূতভাবে তিনি রয়েছেন এবং ডিনও রয়েছেন। ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট যেটা, সেখানে যে দুর্নীতি হয়েছে সেটার ব্যাপারে আমরা অভিযোগ করেছি। স্বাধীনতা স্মারক কেন পড়ে আছে দীর্ঘ সময়, এখানে কী ধরনের দুর্নীতি হয়েছে, বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি হয়েছে সেখানে কি দুর্নীতি হয়েছে। অভিযোগগুলো আছে, প্রমাণ সহকারে আছে, এরকম 108টি অভিযোগ আমরা আজকে। সন্ধ্যায় ক্যাম্পাস ত্যাগ করেন তদন্ত কমিটির সদস্যরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে। মুন্সিগঞ্জের ভাগ্যকুল বাজারে 150 বছর ধরে বিক্রি হয় ঘোল। ভোর থেকে রাত অবধি ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। দেশের চলমান মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও 2 দিন। এরপরই আসতে পারে বৃষ্টি, এমনই বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি মৌসুমে শীতের তীব্রতা আর বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে।
মাঘের শীতে বাঘ পালায়, এ প্রবাদ এই শীতে পাত্তাই পাচ্ছে না। বাংলা মাঘ মাসের ৩ তারিখ তবুও দেখা নেই হাড় কাঁপানো শীতের। বিশেষ করে সকালে হালকা শীতের আবহ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দিনের তাপমাত্রা। মাঘ মাসের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্য প্রবাহ চলছে, তবে রাজধানীতে নেই তার কোনো প্রভাব। এতদিন হচ্ছে বোঝা যায় না যে শীত আসছে, এখন হচ্ছে বোঝা যাচ্ছে শীতটা যে আসলেই আসছে। এমন শীতের কোনো প্রভাব দেখছি না। 2 দিন ধরে 3 দিন ধরে আমাদের ঢাকার মধ্যে দেখা যায় সকালে প্রচন্ড ঠান্ডা হয়, কিন্তু এটা 10টার মধ্যেই শেষ হয়ে যায়। মাঘ মাসে শীত আছে ঠিক আছে, কিন্তু ঢাকা শহর শীতটা একটু কমই লাগে, গ্রাম দেশের শীতটা বেশি লাগে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর আবারও মৃদু শৈত্য প্রবাহ দেখা দিতে পারে। আগামীকাল থেকে হয়তো দেখা যাবে যে রাতের তাপমাত্রা বা দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 20, 21, 19, 20, 21 মানে 20, 21 তারিখের দিকে হয়তো দেখা যাবে যে বিশেষ করে আপনার লোকাল ফরমেশনের কারণে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনার সেন্ট্রাল পার্ট সহ, বিশেষ করে আপনার সাউথ ওয়েস্টার্ন পার্ট, তারপরে আপনার ময়মনসিংহ বিভাগ, এইসব জায়গায় হয়তো দেখা যাবে যে বৃষ্টি হতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরাঞ্চলের জেলা সৈয়দপুর, বগুড়া, রংপুর সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। রাজশাহীতে ভোর থেকে ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা বাড়ছে জনজীবনে। শীতের খবর জানাতে রাজশাহীর ভদ্রা এলাকায় আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব। আফজাল, ধন্যবাদ। রাজশাহীতে মৃদু বাতাস এবং যে কুয়াশা, সেটি কিন্তু শীতের তীব্রতা বাড়িয়েছে। আমরা ভোর থেকেই যেটি লক্ষ্য করছি যে আসলে কুয়াশা অন্যান্য দিনের থেকে কুয়াশার আধিক্য অনেক বেশি আছে, এবং সেই সাথে মৃদু বাতাস, এই দুটোর কারণে কিন্তু আসলে শীতের যে তীব্রতা, সেটি কিন্তু আসলে নগরবাসী এবং গ্রামের যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে আসলে ভোগাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যে যারা একেবারেই প্রান্তিক মানুষ, ছিন্নমূল মানুষ, তারা কিন্তু এই সমস্যাটাই সব থেকে বেশি পড়েছেন। সকালবেলা আমরা যেটি লক্ষ্য করি যে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের আশপাশে একেবারে খোলা আকাশের নিচে কিন্তু যারা গৃহহীন মানুষ, তারা সেখানে রাত কাটান, এবং সেই কারণে তাদের অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং শীতের কাপড় না থাকার কারণে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই মুহূর্তে আমরা রাজশাহীর ভদ্রা এলাকায় আছি, যেখানে একটি ছিন্নমূল এলাকা আছে, এবং এখানে সাধারণ মানুষরা তারা বলছেন তাদের শীত বস্ত্রের অভাবের কারণে তাদেরকে খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিতে হচ্ছে। এবং যেহেতু গেল 2 দিনে আসলে রাজশাহীতে কুয়াশা এবং বাতাসের আধিক্যের কারণে যে শীতের তীব্রতা বেড়েছে, সেটি তাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। এবং সকাল সকাল যারা এখান থেকে কাজে বের হয়ে যান, বিভিন্ন গন্তব্যে বের হন, তারা কিন্তু সমস্যায় পড়ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা কয়েকজন নারীর সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের ছোট বাচ্চাকে বিভিন্ন সময় যে পানি ব্যবহার করতে হচ্ছে, সেই পানি ঠান্ডা হওয়ার কারণে কিন্তু তারা শীতজনিত রোগে ভোগার একটি আশঙ্কা করছেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি, শীত বাড়বার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে, এবং এই কারণে যারা চিকিৎসক আছেন তারা বলছেন খানিকটা উষ্ণ গরম পানি এবং গরম কাপড় আসলে পরিধানের জন্য, এবং শিশু এবং বয়স্ক যারা আছে তাদেরকে এইভাবে আসলে যত্ন নিলে তারা আসলে খানিকটা শীতজনিত রোগ থেকে রক্ষা পাবেন। এছাড়া রাজশাহীর অন্যান্য যে সমস্ত জায়গাগুলো বেশি শীত অনুভূত হয়, বিশেষ করে পদ্মা পাড়ের পাশে, নদীর পাশে যে সমস্ত গ্রামগুলো আছে বা শহরে যেই পাশের মানুষেরা যেখানে থাকেন, সেখানে কিন্তু শীতের আসলে প্রকোপ অনেক বেশি। কেননা আপনি জানেন যে আসলে নদীর পাশে বাতাসের প্রবাহ অনেক বেশি থাকে, এবং সেই কারণে কিন্তু শীতের অনুভূতিটি সেখানে তুলনামূলকভাবে বেশি। রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও কিন্তু শীতের যে অনুভূতি, সেটি অনেক বেশি, শুধুমাত্র কুয়াশার কারণে, এবং এই কুয়াশাটি বেশ বেলা পর্যন্ত থাকবে। এবং এই কুয়াশার কারণে কিন্তু আমরা দেখছি রাজশাহীর যে সমস্ত সড়ক এবং মহাসড়কগুলো আছে, সেখানে এখনও পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে, ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এবং রিক্সা এবং অটোরিকশা চালক যারা আছেন, তারা বলছেন যে ভোরবেলা বের হয়ে আসার কারণে তারা কিন্তু বেশ এই শীতের প্রকোপে পড়ছেন, এবং শীতের কারণে তাদের বেশ কষ্ট হচ্ছে। অন্যদিকে কিন্তু তাদের আয় রোজগারও খানিকটা কমেছে, কেননা এইরকম শীতে আসলে নগরবাসী খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর ছেড়ে বের হচ্ছেন না। সুতরাং সব দিক থেকে কিন্তু শীতের যে প্রভাব, সেটি কিন্তু বেশ জেঁকে বসেছে রাজশাহী শহরে, এবং সেটি আমরা লক্ষ্য করছি।
এবং এই থেকে প্রতিকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জেলা প্রশাসন যে 56,000 শীতবস্ত্র তারা রেখেছিল, সেই শীতবস্ত্রগুলো কিন্তু ক্রমান্বয়ে তারা বিভিন্ন জায়গায়, যে সমস্ত এলাকায় শীতের অনুভূতি বেশি, যে সমস্ত এলাকায় মানুষ আসলে বেশি ভুগছেন এই শীতের কারণে, সেই সমস্ত এলাকায় কিন্তু তারা পর্যায়ক্রমে সেগুলো বিতরণ করছেন। এছাড়াও উপজেলা প্রশাসনকে প্রত্যেকটি উপজেলা প্রশাসনে কিন্তু প্রায় 6 লাখ টাকা করে আসলে দেয়া হয়েছে, যাতে করে তারা যে কোনো ধরনের দুর্যোগকালীন সময়ে কিন্তু তারা যেন ব্যবস্থাটি নিতে পারেন। এবং এছাড়াও আমরা রাজশাহীর বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকেও আমরা যেটি লক্ষ্য করছি, বিশেষ করে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা আছেন আফজাল, তারাও কিন্তু আসলে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ করছেন, যাতে করে ধরুন এই ধরনের কোনো সমস্যায় আসলে না পড়তে হয় এবং এই শীতার্ত মানুষদের যেন দুর্ভোগ কমে, সেই ব্যবস্থা আসলে সকলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তো রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ। আফজাল। রাজশাহী থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আরও 2-3 দিন শীত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মাঘের শুরুতেই দেশ জুড়ে শীতের দাপট। গত কয়েকদিন প্রতিদিনই তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বেড়েছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জনজীবন। বেলা বাড়লেও রংপুরে দেখা নেই সূর্যের, চারপাশ ঢাকা কুয়াশায়। কাজের জন্য বের হয়ে সবচেয়ে বিপাকে পড়ে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শীতের কাপড় না থাকায় দুর্ভোগ তাই একটু বেশি। এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল 10টা পেরিয়ে গেলেও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। খুব বেশি গতকাল বেশি ছিল, আজকে মনে হয় একটু তার থেকে একটু কম লাগে। তারপরও ঠান্ডা, প্রচুর ঠান্ডা। বাচ্চা কোচ্চা নিয়ে খুব কষ্ট করবার লাগছে, পেশাব পায়খানা করে, ধোয়া ধুই, ঠান্ডা লাগে, বাচ্চার ঘর মেডিকেল নিয়ে আসতে হয়। একদিকে করোনা, অন্যদিকে শীত জেঁকে বসায় বিপর্যস্ত জনজীবন। কাজে না যেতে পারলে তো এখন সমস্যা, ঠান্ডা প্রচুর, শ্বাসকষ্ট, জ্বর, কাশ এটা বেশি দেখা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে। প্রচন্ড ঠান্ডা উত্তরবঙ্গে। আরো 2 থেকে 3 দিন শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হওয়ার কারণে এবং সেই সাথে সাথে বাতাসের যে প্রবাহটা, এই কারণেই মূলত ঠান্ডাটা লাগতেছে। এটা আরো 2-1 দিন হয়তো কন্টিনিউ করবে, তারপরে হয়তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। রংপুরে গড় তাপমাত্রা থাকে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং দমকা হওয়ার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল। নওগাঁ থেকে শীতের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ। সপ্তাহ জুড়ে কিন্তু মাঝারি জাতের শৈত্য প্রবাহ বইছে উত্তরের এই জেলাগুলোর উপর দিয়ে এবং ভোর থেকে কিন্তু বেলা 12টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা আবারও অধিক মাত্রায় ছড়াচ্ছে শীত। স্বাভাবিকভাবে জীবনযাত্রার উপর একটা কিন্তু ছন্দপতন এখানে আমরা লক্ষ্য করছিলাম এবং এখানে তাপমাত্রা কিন্তু গেল 2 দিন সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল এবং 15 দিন আগেও কিন্তু 15 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছিল। এই তাপমাত্রা হঠাৎ নেমে যাওয়ার কারণে বিশেষ করে যারা খেটে খায়, নিম্ন আয়ের মানুষ যারা ভোর সকালে বের হন, তাদেরই কিন্তু কষ্টটা বেশি অনুভূত হচ্ছে এবং অনেকেই এই আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের জন্য কিছুটা উষ্ণতা নেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে এই আবহাওয়া কিন্তু আগামী 1 সপ্তাহ আস্তে আস্তে বাড়বে এমন কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আবহাওয়ার তাপমাত্রা কিছুটা তার ঊর্ধ্বগতি হবে এমন কথা তাদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার কারণে সমস্যা যেটা অনুভূত হচ্ছে এবং আমরা হাসপাতালগুলোতে দেখছিলাম যে শিশু এবং বয়স্করা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট জাতের যেসব রোগ রয়েছে বয়স্করা, এই রোগগুলোর কারণে কিন্তু হাসপাতালের দিকে তারা যাচ্ছেন এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু গত কয়েকদিনে বেড়েছে। আরেকটি বিষয় হলো, আমরা জানেন যে এই জেলায় কিন্তু এই ভর মৌসুম চলছে। এখন বুড়ো চাষের
পৌষের 15 তারিখের মধ্যে কিন্তু বুড়ো চাষ শুরু করেন কৃষকরা, কিন্তু এবছর এই শীতের প্রখরতার কারণে কিন্তু এই মৌসুমে কিন্তু তারা চাষ করতে পারছেন না। তীব্র কনকনে ঠান্ডায় কিন্তু পানিতে নামতে পারছেন না। স্বাভাবিকভাবে কৃষকরা বলছেন যেহেতু মাঘ মাসের আজকে 4 তারিখ, অনেক কৃষক কিন্তু এই অঞ্চলের মোটামুটি তাদের যেটা থাকে যে মাঘ মাসের মধ্যে তারা বুড়ো চাষ একরকম শেষ করে ফেলেন, কিন্তু যেহেতু এই শীতের প্রখরতাটা হঠাৎ করে বেড়ে গেছে, ঠান্ডা তাপমাত্রাটা নেমে গেছে, তারা কিন্তু এখন এই কাজগুলি তারা করতে পারছেন না এবং বেলা 12টা-1টা পর্যন্ত অনেক সময় কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। স্বাভাবিকভাবেই জীবনযাত্রা কিন্তু একটা স্থবিরতা গত এক সপ্তাহ জুড়ে এই উত্তরের জেলা এবং এই নওগাঁতে কিন্তু বিরাজ করছে। তবে এই জীবনযাত্রার হয়তো খুব দ্রুত পরিবর্তন হবে আবহাওয়া অফিস থেকে, এমন কথা তারা বলছেন। জেলায় কিন্তু এবছর প্রায় 1,82,000 হেক্টর জমিতে বুড়ো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত এই শীতের কারণে কিন্তু তারা কৃষি বিভাগ জানিয়েছে মাত্র 19,000 হেক্টর জমিতে কিন্তু এই বুড়ো চাষ করেছেন। বিরাট একটা অংশ কিন্তু এখনো চাষের বাইরে রয়েছে। ভর মৌসুম যাচ্ছে, কিন্তু এই শীতের কনকনে ঠান্ডা কিন্তু তাদের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে এরকম শীত যদি আরো 1-1.5 সপ্তাহ চলে তাহলে কিন্তু কিছুটা বিলম্বিত হবে চাষাবাদের ক্ষেত্রে। তো সব মিলে কিন্তু জীবনযাত্রার উপর একটা ছন্দ পতন এখানে আমরা লক্ষ্য করছিলাম এবং এই আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে অনেকটা হতাশায় রয়েছেন মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কিন্তু কষ্টটা অনেকটাই বেড়ে গেছে এবং তারা কিন্তু আয় রোজগারের কিছুটা টান করেছে বলছেন, যেহেতু পথঘাটগুলোতে মানুষের উপস্থিতি খুবই কম এবং বেলা 10টা-12টার পর কিন্তু মানুষ এই পথঘাটে আসছেন এবং এই ক্ষেত্রে কিন্তু একটা জীবনের উপর ছন্দপতন এবং জীবনযাত্রার উপর একটা আমরা লক্ষ্য করছিলাম। তো এই ছিল আবদাল নওগাঁর সার্বিক আবহাওয়ার খোঁজ খবর আমার কাছে। গোলাপের গ্রাম সাভারের বিরুলিয়া, গ্রামের পর গ্রাম গোলাপসহ বর্ণিল ফুলের রাজ্য। বছরে ফুলের উৎপাদন 100 কোটির ওপরে, কিন্তু করোনায় সব কিছু ওলটপালট করে দিয়েছে। চাহিদা ও দাম কমের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হলেও সরকারি কোনো সহায়তা ফুল চাষিদের ভাগ্যে জোটেনি। তারপরও সামনের 3 মাসের কয়েকটি উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। ফুলের রাজ্য সাভারের বিরুলিয়া ইউনিয়ন, একসময়ের জঙ্গল আর পতিত জমির এলাকা সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, 20 থেকে 25টি গ্রাম এখন গোলাপ গ্রাম। ফুলের প্রতি ভালোবাসা থেকেই 30 বছর আগে রাজধানীর মিরপুরের বাসিন্দা সাবেদ আলী বিরুলিয়ার সাদুল্লাপুরের পতিত জমি বর্গা নিয়ে ফুল চাষ শুরু করেন। শ্যামপুর এই এলাকার মধ্যে আমি চাষ শুরু করছি। চাষ শুরু করলে আমার দেখা দেখি বিভিন্ন আশেপাশের লোকজন তারা এই কাজ শুরু করলো। 90 দশকের পর থেকে সাবেদ আলীর দেখানো পথে হাঁটতে শুরু করেন এলাকার কৃষক, বেকার যুবকেরা। এখানে এসে আমি অনেক ফুল দেখছি, এই ফুল আমি আর কখনো দেখি নাই। এটা উইন্টার সিজন, এই সিজনটা বেস্ট এই গোলাপ গ্রামে আসার জন্য। এখানে এসে মনটাই খুব ভালো হয়ে গেছে। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে ব্যাপক ধস নামে ফুল বাণিজ্যে। চাষিদের অভিযোগ, মহান বিজয় দিবস উপলক্ষে তাদের বাগানে যে পরিমাণ ফুল উৎপাদিত হয়েছিল তার অর্ধেকেরও বেশি ফুল পানির দামেও বিক্রি করতে পারেননি। প্রত্যেক পিস ফুলের দাম থাকে প্রায় 7 থেকে 8 টাকা পাইকারি, এখন সেই তুলনায় 2 টাকা 1.5 টাকা 1 টাকা করে পাইকারি শাহবাগে বিক্রি হইতেছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটা উৎসব রয়েছে, এজন্য এখনই বাগান থেকে গোলাপ কেটে ফেলতে হবে। সরকার যদি আমাদের কোনো দিকে তাকায়, যদি কোনো অনুদানের ব্যবস্থা পাই, তাহলে হয়তো আমরা সামনে আগানোর জন্য আর কি একটা ভালো পদক্ষেপ পাবে। বিরুলিয়ার লাল মাটিতে প্রায় 2000 বিঘা জমিতে ফুল চাষ হয়, আর প্রতি বিঘাতে বছরে আয় হয় 7 থেকে 8 লাখ টাকা। সময় সংবাদ, সাভার। খাঁটি দুধের দই থেকে তৈরি সুস্বাদু ঘোলের স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। বেচা কেনার ধুম পড়ে যায়। মুন্সিগঞ্জে পদ্মা তীরের ভাগ্যকুল বাজারের প্রসিদ্ধ এই ঘোল বিক্রি হয় ভোর থেকে রাত অবধি। বিশেষ স্বাদের এই ঘোলে অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন স্থান থেকে অর্ডার করা হয়। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ঘোলের স্বাদ নিতে ভোর থেকে ভিড় পড়ে যায় মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের ভাগ্যকুলে। প্রাচীন বাজারটিতে বিশেষ জৌলস ছড়াচ্ছে ঘোল। পদ্মা পাড়ের বাজারটিতে নানা ধরনের দোকানপাট থাকলেও সবচেয়ে বেশি ভিড় ঘোলের দোকান ঘিরে। খাঁটি দুধে তৈরি দই থেকে ঘোল করা হয়। 150 বছর ধরে এই ঘোল বিক্রি হয় এখানেই। প্রতিদিন ভোর থেকে রাত অবধি এইভাবেই ভিড় করেন ঘোলের স্বাদ গ্রহণ করবার জন্যে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আসেন এখানে।
স্বাদে বৈচিত্র্যতা এবং স্বাস্থ্যের জন্য উপকারিতার কারণে জনপ্রিয় এই ঘোল। মূল উপকরণে দই, দই একটু লবণ, আর কোনো ক্ষেত্রে চিনি দিলে হয়, না দিলে হয়, আর হলো লেবু, এই সব কিছুর একটা ব্লেন্ডার আর কি। ঐতিহ্যের সংমিশ্রণে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে অনেক দিন এই 100 বছর পুরনো, আমরা খুব আনন্দ সহকারে খাই এবং এটা সুস্বাদু। মুখে ভালো লাগে তাই আমরা খাই, বা আমাদের বাড়িতে ঢাকার মেহমান টেমান আসে তারাও এইখান থেকেই খায়। বিকালে বা সকালে আসি, ঘোলটা খুবই ভালো লাগে, আর এটা খাঁটি দুধের ঘোল। প্রতিদিন মনে মনে দইয়ের ঘোল তৈরি হয়। ভেজাল মুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রেতারা নিয়মিত আসেন। ছুটির দিনে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। আমরা এখানে প্রচুর পরিমাণে গাভী আছে, ওখান থেকে দুধ ক্রয় করি, ভালো দুধ তৈরি করে আমরা 2-3 মণ দুধের আমরা এই ঘোলটা তৈরি করি। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের ঘোল, এটা যে না খাইছে সে বুঝতে পারবে না কি স্বাদ। সকাল থেকে রাত 10টা অবধি এই দোকানে ভিড় পড়ে থাকে। রাজধানী থেকে ভাগ্যকুলের দূরত্ব 35 কিলোমিটার। প্রতি লিটার ঘোল 200 টাকা ও প্রতি গ্লাস বিক্রি হয় 40 টাকায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঠাকুরগাঁওয়ে পাইকারি সবজির বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। প্রকারভেদে সবজির দামও কমেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিয়াউল হক বকুল, যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ আফজাল। আপনি জানেন যে উত্তরের যেই জেলা ঠাকুরগাঁও, এই জেলা কিন্তু বরাবরই শীতের তীব্রতা থাকে। তো এই শীতের তীব্রতার মধ্য দিয়েও আমরা আজকে যে খবর জানাতে এসেছি তা হচ্ছে যে পাইকারি সবজি বাজার আছে ঠাকুরগাঁয়ের, সেখানে অবস্থান করছি। আমরা লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ের যারা কৃষকরা আছে তারা এই শীত উপেক্ষা করেই বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই বাজারে সবজির বাজারে সবজি নিয়ে আসছেন, তাদের উৎপাদিত সবজি। তবে আমরা বলতে পারি যে এখন যে পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন, যে সবজির বাজারে যেই ধরনের বর্তমানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এর চেয়ে কিন্তু অনেক বেশি উপস্থিতি লক্ষ্য করা যাবে 8টার পর থেকে, যখন কুয়াশাটা কিছুটা কমে আসবে। তবে এখানে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি যে বাজারের যেই দাম, সেই দাম কিন্তু সবজির অনেকটাই কমে এসেছে। তো এই অবস্থাতে আমরা যদি প্রকারভেদে আপনাদেরকে একটু জানাই যে আজকের বাজার দর, আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা কৃষক আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেই জিনিসটি আমাকে জানিয়েছেন, তারা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজির দাম আরও অনেকটাই কমে এসেছে। প্রকারভেদে প্রতিটি সবজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে 10 থেকে 12 টাকা পর্যন্ত, ফুলকপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, এবং ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, এবং বেগুন বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা পর্যন্ত প্রকারভেদে। তো এই যে কৃষকের যে উৎপাদিত সবজি, এই সবজি দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এই অবস্থাতে আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যে জিনিসটি জানিয়েছেন, তারা বলছেন যে এই কৃষকের যে উৎপাদিত সবজি, যে উৎপাদন খরচ তাদের হয়, সেই খরচ কিন্তু উঠানো নিয়ে এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা বারবার একটি বিষয়ে বলছেন যে এইভাবে যদি সবজির বাজার দাম তারা পায়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে সবজি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেবে। কারণ তারা দাবি করছে যে সরকার যদি ভর্তুকি প্রদান করে, তাহলে কিন্তু সবজি আবাদ করা সম্ভব আগামীতে। নতুবা এই ধরনের যেভাবে দাম বিরাজ করছে, এখন দাম যেভাবে চলছে, সেই দামে সবজি বিক্রি করে কিন্তু তাদের পোষাচ্ছে না। তো এই অবস্থায় আমরা একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলতে চাই, যে আসলে তিনি সবজি বরাবরই আবাদ করেন, সদরের একজন কৃষক। তার সাথে কথা বলবো যে সবজির দাম নিয়ে। আসলে আপনি একজন কৃষক, এই আজকে আপনি ফুলকপি নিয়ে আসছেন এই বাজারে, তো সার্বিক পরিস্থিতি, এই যে সবজির যে বাজার, এই সার্বিক পরিস্থিতি এবং আপনাদের উৎপাদন যে খরচ, সেই খরচ উঠছে কিনা এবং সব মিলিয়ে আপনারা দাম পাচ্ছেন কিনা একটু যদি আপনি জানান। না, অবশ্য প্রথম যখন আমি সবজি করছি তখন মনে করেন যে সাধারণত কপি 30-35 টাকা বিক্রি করি, আর কিছুটা পুঁজি উঠছে, মানে বর্ষার কারণে নষ্ট হয়ে গেছে মাল, তারপর পুঁজিটা উঠেছি। পরবর্তীতে আবার এই 1 বিঘা মাটি ফুলকপি লাগাইছিলাম, কিন্তু
এই ফুলকপির যে বর্তমানে বাজার, ফুলকপি মানে জমি থেকে কাটতেও আমার ভয় লাগছে। কারণ বর্তমানে বিষ সারের যে বাজার কামলার দাম বেশি, বিষের দাম বেশি। একটা মালটা নিয়ে আসলে একটা গাড়ি ভাড়া লাগে 500-600 টাকা, আলু ভাড়া দিতে হয় 200 টাকা। একটা গাড়ি মাল বিক্রি করে 500-600 টাকা করে, সেটা আমাদের কী লাগে? আমরা চাই এভাবে যদি কৃষকের এই কৃষি মালের উপরে যে অত্যাচার, বাজার নাই, এভাবে তো তাহলে কৃষক মাছের আবার খানি পরবর্তী হয়তো আবার দেশে আবার শশার দাম বাড়ি যায়। এই জন্য আমরা চাই যে সরকার এই কৃষির জন্য বিষ সার এর জন্য সাধারণ কৃষকদেরকে একটু ভর্তুকি দেয়। আর নাহলে এভাবে বাজার থাকলে সাধারণ কৃষকের কোনো অবস্থা টিকতে পারবে। এখন আপনারা বর্তমানে যেই দাম পাচ্ছেন সেই দামে ব্যবসায়ীরাও কিন্তু বলছে যে আপনারা কিন্তু দীর্ঘ 3 থেকে 4 মাস প্রথম অবস্থায় দাম পেয়েছিলেন, তখন কিন্তু অনেক দাম পেয়েছেন। সেই অনুপাতে যদি আমি গড়ে ধরি তাহলে কি এই সবজির দামে আপনাদের পোষাবে কিনা? তবে হ্যাঁ, প্রথমে যে বাজারটা ছিল তো ভালোই ছিল, কিন্তু বর্ষায় অনেকের কিন্তু অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তাই অনেকে দেখা গেল যে মানে যে পুঁজিটা খাটাইছে সেই পুঁজিটা থেকে মানে কিছুটা মানে তাদের ক্যাশটা তুলে নিতে পারছে, বাজার পাইছে ভালো। এই পরবর্তীতে যারা কিন্তু এই মানে এই সবজিটা চাষ করছে তাদের কিন্তু বর্তমানে এখন পুঁজি কেন, এখন বর্তমানে তাদের মানে জমি, অনেকে তো জমি কন্ট্রাক্টে জমি আবাদ করে, অনেকে জমি কন্ট্রাক্টে আবাদ করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন প্রান্তিক কৃষকের কথা, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে এই যে সবজির যে উৎপাদন, সেই উৎপাদন খরচ এবং তাদের কি অবস্থার মধ্যে পড়তে হচ্ছে বর্তমানে। তো এই যে ঠাকুরগাঁয়ের সবজি বাজার, এই সবজির বাজারে সব শেষ ছিল এখান থেকে। আফজাল, ঠাকুরগাঁয়ের সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক বকুল। নারায়ণগঞ্জে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে শীত বস্ত্র দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পথ শিশু ফাউন্ডেশন। গতকাল দুপুরে নগরের চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে পথ শিশুদের হাতে কম্বল তুলে দেন সংগঠনটির সভাপতি নুরুল আলম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও। বিনামূল্যে শীত বস্ত্র পেয়ে খুশি ছিন্নমূল শিশুরাও। ভবিষ্যতে অসহায় শিশুদের পুনর্বাসনে কাজ করার আশ্বাস দেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি। ভোরের সময় আরও থাকছে, স্বাধীনতার 50 বছর উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে লাল সবুজেই হবে বাংলাদেশ দলের জার্সি। পারফরমেন্স দেখেই কেন্দ্রীয় চুক্তি নবায়ন। দ্রুত ধ্বংস হচ্ছে বনভূমি, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, সেই সঙ্গে বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। আর এই সংকট থেকে বিশ্বকে বাঁচাতে ও বনভূমি রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে এস্তোনিয়ার একটি প্রতিষ্ঠান। বনায়নে বিনিয়োগ করে উপার্জনের দীর্ঘমেয়াদী পথ তৈরি করেছেন তারা। বলা হয় টাকা গাছে ধরে না। যদি বলি বর্তমান বিশ্বে একথা ভুল, তাহলে কি অবাক হবেন? অবাক হওয়ার কিছুই নেই। উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার একটি প্রতিষ্ঠান টাকা গাছে ধরানোর লক্ষ্যেই কাজ করছে। Single.Earth নামের সেই প্রতিষ্ঠান জানিয়েছে, বন ও জলাভূমি কিনতে তারা কয়েক কোটি ডলারের তহবিল সংগ্রহ করেছে, যার মধ্য দিয়ে বাঁচবে প্রাণ প্রকৃতি, তৈরি হবে দীর্ঘমেয়াদী আয়ের উৎস। বন ব্যবস্থাপনা ও কার্বন নিঃসরণ ইতোমধ্যেই বিতর্কের বিষয় হয়ে উঠেছে এস্তোনিয়াতে। তাই দেশটির পরিবেশ রক্ষায় অভিনব এই প্রকল্প হাতে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় এই প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানায়, প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান একদিকে যেমন বনভূমি রক্ষায় অংশ নিতে পারবে, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও অর্থ আয়ের এই সুন্দর ব্যবস্থাটি বিনিয়োগকারীরা বেশ পছন্দ করবে। এই প্রকল্পের মাধ্যমে কার্বন নিঃসরণ কম হয় এমন পণ্য বিক্রি করে তারা উপার্জন করতে পারবে। আর এইসব পণ্যের বাজার আগামী কয়েক দশকে ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো এটাও বুঝতে পারবে যে আমাদের বেঁচে থাকাটা প্রকৃতির উপর নির্ভর করছে, আর তাই প্রকৃতি ও পরিবেশকে আমাদের সংরক্ষণ করতে হবে। Single.Earth-এর এই প্রকল্প থেকে বিনিয়োগকারীরা 5% বার্ষিক লভ্যাংশ আয় করতে পারবেন। বিনিয়োগকারীদের বছর শেষে মুনাফা হবে 5%। এটা প্রচলিত ব্যাংক ব্যবস্থার মতোই। তাই আমরা এখন পর্যন্ত এই প্রকল্পটিকে অর্থ উপার্জনের ভালো উপায় হিসেবেই দেখছি। এতে বন ও পরিবেশও সংরক্ষণ হলো, পরিবেশ বান্ধব ব্যবসাও চাঙ্গা হলো। এস্তোনিয়ার প্রায় অর্ধেকটা জুড়েই রয়েছে বনাঞ্চল, তবে দ্রুতই তা ধ্বংস হচ্ছে শিল্পায়নের কারণে। ঠিক এমন সংকটের মুহূর্তে Single.Earth-এর প্রকল্পটি পরিবেশ রক্ষায় নিয়ে আসবে নতুন সম্ভাবনা। 1 কোটি ডলারের 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 1 কোটি ডলারের
মালিহা ইসলাম মনামি, সময় সংবাদ। মধু সংগ্রহের জন্য যুক্তরাজ্যের হোয়াইট ক্লোভার ফুল সবচেয়ে পছন্দ মধুরানী মৌমাছির, কিন্তু উৎকৃষ্ট এই মধু সংগ্রহের চিরায়ত এই প্রথা থেকে সরে আসছে তারা। মৌমাছির জীবনচক্রের এমনই পরিবর্তনের কারণ হিসেবে গবেষকরা দেখছেন বহিরাগত হিমালয়ান বালসাম গাছের প্রতি তাদের বাড়তি আগ্রহকেই। যদিও এই গাছটি সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি বলছেন গবেষকরা। এদিকে বিলুপ্ত হতে বসেছে প্রসিদ্ধ হোয়াইট ক্লোভার গাছটিও। মধু সংগ্রহ করা মৌমাছির জিনগত বৈশিষ্ট্য। স্ত্রী মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে নেকটার বা পুষ্পমধু সংগ্রহ করে। নেকটার থেকে মধু তৈরি হতে একটি বিশেষ এনজাইম ব্যবহৃত হয়, যা আসে মৌমাছির পাকস্থলী থেকে। মধু সংগ্রহের কাজে কোন কোন গাছের প্রতি মৌমাছির আগ্রহ তার কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। মূলত হোয়াইট ক্লোভার ফুল গাছ থেকেই মৌমাছিরা পরাগরেণু ও নেকটার সংগ্রহ করত, কিন্তু বর্তমানে এই গুল্ম জাতীয় ফুল গাছটির অভাবে মৌমাছিরা মধুর খোঁজে বিকল্প গাছের দিকে ঝুঁকছে। সর্ষে জাতীয় গাছ ও হিমালয়ান বালসাম এদের মধ্যে অন্যতম। যুক্তরাজ্যের প্রকৃতিতে বুনো ফুলের প্রাচুর্য কমে যাওয়ায় খাদ্য সংকটে পড়ার শঙ্কায় মৌমাছি ও অন্যান্য পরাগ বহনকারী কীটপতঙ্গ। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে মৌমাছির শরীরে হোয়াইট ক্লোভারের পাশাপাশি অন্যান্য ফুলের পরাগরেণুর সন্ধান পাওয়ায় ক্ষুদ্র প্রাণীটির অস্তিত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এ অবস্থা থেকে মুক্তি পেতে কাঁটাযুক্ত ঝোপের পাশাপাশি বুনো ফুল সমৃদ্ধ তৃণভূমির বিকল্প নেই। এক্ষেত্রে হোয়াইট ক্লোভার গাছের সংযোজন মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের মধু এবং পরাগরেণুর অন্যতম উৎস হিসেবে ভূমিকা রাখবে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। স্বাধীনতার 50 বছর উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে লাল সবুজ ছাড়া আর কোনো রং ব্যবহার করা হচ্ছে না, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। এদিকে 2-3টি সিরিজে ক্রিকেটারদের পারফরমেন্স দেখেই কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হবে। আকরাম আরও বলেন, ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে খাতা কলমে সহ অধিনায়ক না থাকলেও দেশের মাটিতে খেলা হওয়ায় প্রয়োজনে যে কোনো সময় সিদ্ধান্ত নেওয়া যাবে। মুজিব বর্ষের অনেক আয়োজনই গেছে ভেস্তে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আবারও উদ্যোগী ক্রিকেট বোর্ড। কোভিড পরিস্থিতিতে তেমন কোনো আয়োজন সম্ভব নয়, তবুও সুবর্ণ জয়ন্তীর উদযাপনে সামিল হতে চায় বিসিবি। বিশ্বমঞ্চে টাইগারদের পরিচয়ও লাল সবুজে, বিভিন্ন সময় যার মাঝে অন্য রঙের উপস্থিতিও দেখা গেছে। কিন্তু বিশেষ বছরে জার্সিটাও হওয়া চাই বিশেষ। 71-এ সবুজ দেশটা যে লাল রক্তে হয়েছিল রঞ্জিত, সে গল্পটাই প্রতিফলিত হোক সাকিব তামিমদের গায়ে। জার্সিটা কিন্তু আমাদের পুরা বাংলাদেশের ফ্ল্যাগের মতোই আমরা করেছি, পুরা সবুজ এবং লাল দিয়ে করানো, এখানে অন্য কোনো কালার নেই। আমরা তুলে ধরেছি আপনার আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা যেভাবে স্বাধীনতার পর যেভাবে উল্লাস করেছে, সেলিব্রেট করেছে সেটা, এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে। কোভিডের জন্য আসলে আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা করতে পারছি না। তারপরে আমরা যে ক্ষেত্রে পারবো চেষ্টা করছি করার, এবং কয়েনের ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করছি। আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তি হালনাগাদের কথা থাকলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। খেলা না থাকায় গেল বছরের মূল্যায়ন করার সুযোগ নেই, তাই কবে নাগাদ কেন্দ্রীয় চুক্তি নবায়ন হতে পারে সে প্রশ্ন থেকেই যায়। প্রত্যেক বছর আসলে খেলার উপর পারফরমেন্স দেখে কিন্তু আমরা কন্ট্রাক্ট লিস্টটা আমরা তৈরি করি, বাট এবছর যেহেতু আমরা ওই ধরনের কোনো পারফরমেন্স দেখতে পাচ্ছি না, বিদায় যারা কন্ট্রাকচুয়ালে আছেন ওদেরকে আমরা রেখে আমরা 2-3টা সিরিজ দেখে তারপর হয়তো আমরা ডিসিশন নিব। প্রশ্ন আছে আরও একটা। আসন্ন ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে অধিনায়ক তামিম ইকবালের কোনো ডেপুটি রাখেনি বিসিবি। যদি তামিম ইনজুরিতে পড়েন, সেক্ষেত্রে অধিনায়কত্ব করবেন কে? হোমে খেলাতে এটা নিয়ে আমরা ব্যারিড না, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে যেহেতু সবসময় আমরা থাকবোই, বোর্ড ডাইরেক্টররা থাকবেন, তো এই ডিসিশন আমরা যে কোনো সময় নিতে পারি। করোনায় স্থগিত হওয়া সিরিজ আয়োজন নিয়ে বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের সুযোগ পাওয়াটাই স্বপ্ন পূরণের মতো, তবে সেই স্বপ্ন পূরণ করেই থেমে থাকতে চান না শরীফুল, মেহেদী, হাসান মাহমুদরা। জাতীয় দলে জায়গা ধরে রাখতে চেষ্টা করবেন নিজেদের সর্বোচ্চ দিয়ে। দলে একেবারে নতুন হলেও সিনিয়রদের সমর্থন পাচ্ছেন না শরীফুল।
পেসার হওয়ায় নিজেকে ফিট রাখতে চান হাসান মাহমুদ। আর মেহেদীর লক্ষ্য জাতীয় দলের জন্য নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক সার্কিটে খেলবে টাইগাররা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেও এই সিরিজ নিয়ে আছে ব্যাপক আগ্রহ। তাই ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন এ নিয়েও হয়েছে আলোচনা। ভিশন 2023 নিয়ে এগুচ্ছে বোর্ড। প্রত্যাশিত স্কোয়াডে দিয়েছেন নান্নু বাশারের নির্বাচক প্যানেল। স্বাভাবিকভাবেই অভিজ্ঞদের সাথে রাখা হয়েছে তরুণদের। শেখ মেহেদী হাসান মাহমুদরা টি-20 খেললেও ওয়ানডেতে সুযোগ পেয়েছেন প্রথম। যদিও শরীফুলের জন্য জাতীয় দলের আবহ একেবারেই নতুন। লাল সবুজ জার্সি গায়ে চড়ানো স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়েছেন। ভালো করতেও প্রত্যয়ী 3 তরুণ তুর্কি। যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকেই ভাবতাম যে সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, মুস্তাফিজ ভাই ওনাদের সাথে যদি খেলতে পারি বা থাকতে পারি, তো এইটা স্বপ্ন ছিল, এটা ড্রিম ছিল। তো ইনশাল্লাহ সেটা পূরণ হয়েছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে কন্টিনিউ তাদের সাথে থাকার জন্য। সিনিয়রদেরই অনুপ্রেরণা কাজ করে, যে আপনার ন্যাশনাল ক্রিকেট প্লেয়ারদের হোক বা ফরেন ক্রিকেটারই হোক, সবাইকে দেখে দেখে এতটুকু আগানো। লক্ষ্য অবশ্যই ভালো করার, নিজের সেরাটা দেওয়ার। আমরা হার্ডওয়ার্ক করতেছি, চেষ্টা করতেছি, এটা আমাদের অনেক কিছু। বেস্ট 11-এর সুযোগ হয়, নিজের সেরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা থাকবে। যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, যে জায়গায় যেখানে সুযোগ আসে চেষ্টা করবো ওইখানে কাজে লাগানো। জাতীয় দলের জায়গা পেতে এখন হচ্ছে তুমুল প্রতিযোগিতা। পাইপলাইন যে কোনো সময়ের চেয়ে সমৃদ্ধ। তাই দলে টিকে থাকতে নিজেদের করণীয়টা ভালোই জানা তরুণদের পাচ্ছেন সিনিয়রদের সমর্থনও। যেটা করা দরকার সেটা শেখাচ্ছে ইনশাল্লাহ, যাতে গেমের ভিতরে যাতে সেটা প্রভাব না ফেলে। বঙ্গবন্ধু টি-20 কাপ, তারপরে প্রেসিডেন্ট কাপে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খেলছি। তো ইনশাল্লাহ ন্যাশনাল টিমে যদি বেস্ট 11-এ জায়গা পাই, তো ইনশাল্লাহ সেই পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবো। যখন যে এখানে যে ফরম্যাটে খেলি, নিজের বেস্টটা দিব, জাস্ট প্রসেসটাই মেনটেন করতে চেষ্টা করবো, নিজেকে ফিট রাখবো ইনশাল্লাহ। যেই সুযোগটা আছে ওটা কাজে লাগানো খুবই দরকার। যেহেতু অলরাউন্ডার চেষ্টা থাকবে, তো 3 ফরম্যাটে ভালো করার জন্য, বাদবাকি আল্লাহর ইচ্ছা। আমার তরফ থেকে তো 100% চেষ্টাই থাকবে। আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রত্যাবর্তন ক্রিকেটে পেস নির্ভর চূড়ান্ত দলটাকে দারুণ মনে ধরেছে টাইগারদের সাবেক ক্রিকেটারদের। তারা বলছেন চিরচেনা স্পিনিং খোলস থেকে বের হওয়ার এটাই তো সঠিক সময়। সেই সঙ্গে অভিজ্ঞদের পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখেই মূল দলেও সুযোগ দেওয়া উচিত উদীয়মানদের, এমনটাই মত সাবেকদের। মুস্তাফিজ, রুবেল, তাসকিন, সাইফুদ্দিনের সঙ্গে 2 নবাগত হাসান মাহমুদ আর শরীফুল। টাইগারদের সেরা 18তে পেসারের সংখ্যাই 1/3। আন্তর্জাতিক ক্রিকেটে 35 বছরের পথ চলায় চূড়ান্ত স্কোয়াডে 6 পেসার, এটাই প্রথম। ইতিহাস বলে উপমহাদেশের ক্রিকেট মানেই যেন স্পিন বিষে প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা। তবে পেসারদের নিয়ে অতি সম্প্রতি ভিন্ন পথে হেঁটে সুফল পেয়েছে ভারত। এবার বাংলাদেশের পালা। আলামিন, শফিউল, মকিদুল, অভিষেক, মেহেদী রানা, স্কোয়াডের বাইরে থাকা নামগুলো চমক জাগানিয়া। উইন্ডিজদের বিপক্ষে প্রত্যাবর্তনের ক্রিকেটে তাই পেসারদের জন্য নবদিগন্তের সূচনা বলছেন সাবেকরা। 6টা পেস বোলার বাংলাদেশের ইতিহাসে কিন্তু এর আগে কোনোদিনই আমরা দেখে নাই। আর আমি মনে করি ইটস আ ড্রিম কাম ট্রু। আমাদের কিন্তু স্পিড, বাউন্স, ভেরিয়েশন, বোলিং ইয়র্কার্স, সব কিছুই এদের ভিতরে এবিলিটিসগুলো আছে। এইটাও আমাদের ভালো লক্ষণ যে আমরা 6 পেস বোলারদের দিকে আমরা তাকিয়ে আছি, যে পেস বোলারদের দিয়েই আমরা টিমটাকে ওইদিকেই আমাদের আক্রমণটা আমরা ওই দিক থেকেই করব। যদি ওরা প্রমাণ করতে পারে না সিলেক্টররা যেই টিমটা করেছে কিংবা যেই দিকে টার্গেট করেছে ওরা ফুলফিল করেছে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমরা এরকম দেখতে পারি। আন্তর্জাতিক মঞ্চ বলেই কিনা চাপ হাসান আর শরীফুলের দিকে। তবে ঘরোয়া আর বয়সভিত্তিক ক্রিকেট খেলে দুজনেই পাকিয়েছেন হাত। তাই তো এই 2 তরুণ তার উত্তরসূরিদের আশাবাদী করছেন দারুণ। শরীফুল চমৎকার, ইভেন হাসান মাহমুদ, দুজনই ভেরি প্রমিসিং বোলার এবং যথেষ্ট ম্যাচিউরিটি তারা শো করেছে। আই এম ভেরি এক্সাইটেড উইথ ইয়াং ফাস্ট বোলার হাসান মাহমুদ বিকজ হি ইজ বোলিং 140 কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু একটা স্ট্যান্ডার্ড, একটা ফাস্ট বোলারের কিন্তু একটা স্পিড। ব্যাটিংয়ের ক্রমটা মোটামুটি অটো চয়েস। তাই তো জায়গা হয়নি মোসাদ্দেক, রাব্বি, নাইম শেখদের। বিপরীতে ধ্রুব, শান্ত, মেহেদীদের পোক্ত করার এটাই তো সুযোগ। লং টার্ম প্ল্যান তো থাকবেই, বাট সাথে আপনাকে কিন্তু
এই শর্ট টার্মেও কিন্তু ম্যাচ জিততে হবে। যখন হোম সিরিজে খেলা হবে তখন কিন্তু এটা হচ্ছে বেস্ট টাইম ইয়াংদেরকে এখানে ডেবু করানো খুবই ভালো। সব কিছু মিলা আমাদের উচিত হবে যে আমরা কী করে বেস্ট পারফর্ম করতে পারি মাঠে, ইন্ডিভিজুয়াল এবং এজ এ দলগতভাবে কীভাবে ভালো পারফর্ম করতে পারি। সেই সঙ্গে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও দু একজন নতুন মুখকে সুযোগ দেওয়ার পক্ষে সাবেকরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো বাছাই পর্ব নয়, 2023 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ, আর তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো করে সেই পথে এগিয়ে যেতে চায় ক্যারিবীয়রা। এমনটি জানালেন বাংলাদেশের সফররত উইন্ডিজ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আছে প্রস্তুতির স্বল্পতা নিয়ে আক্ষেপ, আর বাংলাদেশকে স্বাগতিক হিসেবে ফেভারিট মানছেন ক্যারিবীয় এই কোচ। বুধবার শুরু হওয়া ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর এই ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি সুপার ওয়ানডে লিগের শুরুটা ভালো করতে মুখিয়ে আছে দুদলই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স একটু খোলাসা করেই জানালেন সিরিজটা কেন তাদের কাছে গুরুত্বপূর্ণ। গেল বিশ্বকাপেও অংশ নিতে ক্যারিবীয়দের খেলতে হয়েছিল বাছাই পর্ব, কিন্তু এবার আর সে পথে হাঁটতে চায় না তারা। 2023 ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়াও ওয়ানডে সুপার লিগের শীর্ষ 7 দল খেলবে সরাসরি, আর তাই টাইগারদের বিপক্ষে এই সিরিজে ভালো করে পথটা পরিষ্কার করতে চায় উইন্ডিজরা। দেখুন, আমরা আর বিশ্বকাপের প্লে অফে যেতে চাই না, তাই আমাদের জন্য এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই, কারণ শুরুটা ভালো করতে পারলে বাকি পথটাও মসৃণ হবে আমাদের জন্য। বাংলাদেশে পৌঁছে কোয়ারেন্টিন পর্ব শেষ করে অনুশীলনের পর্যাপ্ত সময়ও পায়নি ফিল সিমন্সের দল, তাই অনুশীলন স্বল্পতার আক্ষেপ ছড়ল কোচের কণ্ঠে। বাংলাদেশ স্বাগতিক হিসেবে অবশ্যই ফেভারিট। আমরাও চেষ্টা করব যেভাবে অনুশীলন করেছি তার সবটাই মাঠে প্রয়োগ করতে। যদিও করোনার কারণে সময়ের স্বল্পতা থাকায় আমরা পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। এটা একটা বড় প্রভাব ফেলবে দলের ওপর, তারপরও আমরা চেষ্টা করব। তারুণ্য নির্ভর এক দল নিয়ে বাংলাদেশে এসেছেন ফিল সিমন্স। অভিজ্ঞদের না পেলেও নতুন এই ক্যারিবীয় দলটার উপরেই শতভাগ আস্থা রাখছেন কোচ। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। গতকাল দুপুরে জেলা সার্কিট হাউসে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদি মাহমুদ আকন্দ। আগামী 25 জানুয়ারি হতে যাওয়া বঙ্গবন্ধু ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেবে জেলার 9 উপজেলার 12,000 প্রতিযোগী। অ্যান্ড্রয়েড ফোনে নির্দিষ্ট অ্যাপ ইনস্টল করে রান বাটন অন করে দিনে 5 কিলোমিটার হাঁটতে হবে তাদের। ট্র্যাকের দুরবস্থার জন্য বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তার বদলে পিকেএসপি কিংবা আর্মি স্টেডিয়ামে আসর আয়োজনের পরিকল্পনা অলিম্পিক অ্যাসোসিয়েশনের, জানিয়েছেন মহাসচিব শাহেদ রেজা। হচ্ছে হবে, কিন্তু কবে কেউ জানে না। গেল কয়েক বছর ধরে এই শব্দগুলোর মাঝে সীমাবদ্ধ বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকের সংস্কার। তাই বলে তো আর খেলা বসে থাকে না, অগত্যা ছেঁড়া ফাটার মধ্যেই ঝুঁকি নিয়েই জাতীয় অ্যাথলেটিক্স। জোড়াতালি দিয়ে ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়নশিপ চালালেও বাংলাদেশ গেমস নিয়ে আপত্তি আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের, আর তাই গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিন এখান থেকে সরে যাচ্ছে অন্য ভেন্যুতে। সম্ভাব্য তালিকায় সাভার বিকেএসপি নতুবা আর্মি স্টেডিয়াম। এখানে এটা করা সম্ভব হবে না, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা বিকেএসপিতে যেতে পারি। আমাদের এখনও এখানে ঢাকা শহরের মধ্যে আমাদের দুইটা সুযোগ আছে, একটা আর্মি স্টেডিয়ামে আছে, একটা বিকেএসপিতে আছে। তো যেহেতু এটা ওটা বসে আমাদের টেকনিক্যাল কমিটি যারা আছে, স্পোর্টস কমিটি আছে, সবাই বসে আমরা ঠিক করে তখন একটা ভেন্যু আমরা ঠিক করব। করোনায় পুরো এক বছর পেছালেও কমেনি বাংলাদেশ গেমসের ডিসিপ্লিন সংখ্যা। পুরো 31টি গেমসই আয়োজনের পক্ষে বিওএ। তবে গেমস এবার আর শুধু ঢাকাতে নয়, উন্মাদনা পুরো দেশে ছড়িয়ে দিতে বিভিন্ন বিভাগীয় শহরে হবে প্রতিযোগিতা। কিছু কিছু গেমস হয়তো আমরা বিভিন্ন ডিভিশনসে নিয়ে যাব ঢাকার বাইরে। এতে হবে একটা আলোড়ন সৃষ্টি হবে, গেমসের একটা আলোড়ন সৃষ্টি হবে, যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা লোকজন জানবে যে গেমসটা হচ্ছে। আর সেকেন্ডে যেখানে যে সমস্ত ভেন্যুসগুলো ভালো আছে সেগুলো ভেন্যুসগুলোর একটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারবো। 6,000 অ্যাথলেটের অংশগ্রহণে আগামী 1 এপ্রিল অনুষ্ঠিত হবে 10 দিনব্যাপী বাংলাদেশ গেমস। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জয় পেলেও ক্ষমা নেই বিদ্রোহীদের, হুঁশিয়ারি আওয়ামী লীগের।
দেশীয় গ্লোব বায়োটেকের করোনায় টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরুর আবেদন। কোভিডের লাগাম টানতে ব্রিটেনে আজ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা। 400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি। 4000 শ্রমিক করছেন নতুন ভূমির পত্তন। চট্টগ্রামের মিরসরাইয়ে 1 দশকের মধ্যে গড়ে উঠবে 100টি। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।